হঠাৎ করে আমার চোখ গেল আকাশের দিকে, হঠাৎ করে আমার চোখ গেল সোজা, কিন্তু বাথরুম করছি আর সোজা চোখ গেল পুরো আকাশটার ওদিকে। দেখলাম, কিন্তু বলবো মানে লোকে সত্যি তো ভাববে না, সমস্যা এটাই, গোল একটা জালের মতো টিকিট 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 মানে আলো জ্বলছে জ্বলছে নিচে, মানে ডিজে লাইটের মতো আলো জ্বলছে নিচে জ্বলছে নিচে জ্বলছে নিচে বেশ জোরে। এলিয়েন্স যে ডিস্টেন্স দিয়ে বেরোচ্ছে যথেষ্ট জোরে, এবং এত বড় ঝিপিক 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 করতে করতে সোজা বেরিয়ে চলে গেল, মানে ও মুলকা হলে নিভে যেত। হিমাচলের যে ক্লাব আছে, তাই হিমালয়ান ক্লাবটা, মানে হিমালয়ের যে মাউন্টেনিং ক্লাব যেটা আছে, ওখানে আলাদা একটা সেকশনই করা আছে। এই মাউন্টেনাররা যারা যারা গেছে, যারা সাইটিংস করেছে, মানে আনইউজুয়াল সাইটিংস, এক্সট্রাঅর্ডিনারি সাইটিংস, আলাদা ফাইন করা রয়েছে। এই জায়গাটা এমনই, মানে বিতর্কিতই জায়গা, জায়গাটা গেলে কিছু না কিছু দেখতে পাবেই, মাঝে মধ্যে ওখানে ল্যান্ডিং হয়, মানে একটু এদিক ওদিক হলে দেখো। আমার উপায় নেই, প্রচন্ড জোরে হচ্ছে, মানে বাড়ছে আর পুরো ঘন কালো, কিছু বোঝা যাচ্ছে না। এমন সময় একটা বিকট আওয়াজ হলো, বোম ফাটার মতো, মানে বিশাল বড় বোম ফাটার মতো একটা আওয়াজ, ডিলাক্স বোম টোম বেশ কটা যদি একসাথে ফাটে তবে এটা একটা আওয়াজ বেরোবে। এটা কি হলো, মেঘ ডাকলো, কি ছিল এটা, কোন অতলে তলাবো, মানে আমার বাঁচার কোনো আশাই নেই, আমার কাছে কোনো শরীরে কোনো জোর নেই, আমার কিছু করবারও নেই, আর আমি মেনে নিয়েছি যে এই যাত্রা আর ফেরা হলো না, এটাই আমার শেষ যাত্রা। তখন সবার যখন যেখানে সব শেষ হয়, মানে যখন এই নিজের চেষ্টা সমস্ত কিছু শেষ হয়ে যায়, তখন এই একজনের কথাই মনে পড়ে, তাকে জীবনে ডাকিনি আমি, খালি বললাম হে ভগবান বাঁচিয়ে দাও, ওই কথাটাই বলেছি, ভগবান বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, এই যাত্রায় বাঁচিয়ে দাও, 3বার মনে হয় বলেছিলাম, এই ভগবান বাঁচিয়ে দাও। আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। প্রতিবারই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, নতুন ধরনের কিছু দৈব অলৌকিক মুহূর্ত আপনাদের সামনে পরিবেশন করি। আজকে আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি যিনি কাঁচরাপাড়ায় থাকেন, মাননীয় শ্রী অঞ্জন বসু। নমস্কার অঞ্জন, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই। অঞ্জন পাহাড় খুব ভালোবাসে, সে জীবনে বারে বারে ছুটে গেছে পাহাড়ে, আর সেখানেই চলার পথে চলতে চলতে ঘটেছে তার দৈব অলৌকিক অভিজ্ঞতার সঞ্চয়। কিন্তু সেইখানে গিয়ে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখার মধ্যে থেকেও কিভাবে দেবতা বা ঈশ্বরের সন্ধান তোমার জীবনে প্রবেশ করেছিল। এটা আরো অনেক পরের ঘটনা, বোধহয় 2017 সাল, মানে বছরে তো আগে 2বার করে যাওয়ার চেষ্টা করতাম, সেই অফিসে কাজ করতাম, ছুটিও দিত, তারাও জানতো যে আমি পাহাড় ভালোবাসি। 7-8 দিন 10 দিনে যেরকম পারলে ছুটি দিয়ে দিত, এবং আমার বসেরাও খুব ঘুরতে ভালোবাসতো, আচ্ছা, ওরাও পাহাড় ভালোবাসতো, ফলে একটু মনে হয়েছিল যে কেউ ছাড়া যেতে পারে, ও পাহাড় ভালোবাসে, একে ছেড়ে দিই, হয় ওরা ফ্যামিলি নিয়ে করে, হয়তো এক একা একটু পাহাড় চড়ে, যাক। ঘুরতাম আগে, ওই জন্য অনেকবার পাহাড়ে আগে যেতাম, কিন্তু আস্তে আস্তে কী হলো, কোম্পানিও চেঞ্জ হলো, বিভিন্ন কোম্পানির চেঞ্জ হওয়ার সাথে সাথে ছুটিটাও আস্তে আস্তে কমতে থাকলো, তখন বছরে হলে এই একটাই হতো, তার বেশি আশা করতাম না, পেতামও না। তার সাথে সিনিয়র হতে শুরু করলাম, কাজের চাপ বাড়লো, যাকে সব সব কোম্পানির একরকম ব্যবহারও একরকম হয় না, স্বাভাবিক, পলিসিও আলাদা আলাদা হয়, যাকে তা আস্তে আস্তে সেই বছরে একটা কি 1.5 বছরে একটা এভাবে হওয়া শুরু করলো। তা মাঝে অনেকবারই বিভিন্ন হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম, বিভিন্ন জায়গাতে পাহাড় চড়া হয়েছে, কিন্তু এই ঘটনা যেটা বলছি এটা হচ্ছে 2017 সালেই ছিল। এটা হিমাচলের একটা ঘটনা, মানালি রেঞ্জে, সেটা একটা পিক এক্সপিডিশনই ছিল। ওটার জায়গাটা ছিল 17 থেকে 18 হাজারের মাঝখানে, মানে জায়গা, পিকটার নাম আমি বলছি না, ওটা মানালি রেঞ্জেই ছিল। ওই ওই সিতিদর বা হনুমান টিপ বা দেও টিপ বা এই রেঞ্জের মধ্যেই ছিল। আমরা 3জন গেছিলাম ওখানে, ওই মরি বন্ধুর দাদা, কারণ পরবর্তীতে বন্ধুর দাদা আমাকে ছাড়েনি, যেখানে যেতাম ওকে সঙ্গে নিয়ে, ও ওকে সঙ্গে নিয়ে যেত, মানে দুজন একটা পার্টনারের মতো হয়ে গেছিল। সে মাউন্টেনার ছিল, কোর্স করা মাউন্টেনার, মাউন্টেনিং কোর্স করা, বড় বড় পিক এক্সপিডিশন সে করেছে, প্রচুর অভিজ্ঞতা, আর আমার কিছুই নেই। আমি তার পিছন ছাড়তাম না, ওই পাহাড়ই আমাকে পাহাড় চড়তে চড়তে অনেক পাহাড় চড়া শিখিয়েছে। তা সেইবার আমি পিক সাধারণত এক্সপিডিশনে যেতাম না, ভালো লাগতো না, আমার এই জার্নিটাই ভালো লাগতো। পাহাড়ে যাচ্ছি, যে আশেপাশে এই দৃশ্য, পাহাড়ের একটা, মানে আমি জানি না অন্য কেউ পাহাড়কে কীভাবে দেখে, আমার কাছে পাহাড় বলতে গেলে আমার প্রেমিকা।
যার কাছে আমি নিজেকে একেবারে ঢেলে ঢেলে মানে যে একে পুরো আমাকে আগলে রাখবে, মানে খুব কাছের একজন কেউ, মানে এ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ভাবটা। আর দেখলেই আমার মনটা কেমন যেন সে মানে দুঃখ পায়, ইস তুই ওখানে কেন, আমি কেন তোর ওখানে নেই, খুব সুন্দর বললেন, তুই তো আসতে পারবি, খুব আমি সুন্দর তো যেতে বললেন। পারি। যাকে, তা পাহাড়ের প্রতি আমার এই একটা জানি না এটা কোনো জন্মের টান কিনা, হতে পারে। হয়তো কোনো জন্মে এরকম, এখন আমি তো ওইগুলো হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেক কিছু, তো এখন বুঝতে পারি যে এরকম তো ব্যাপার তো আছেই, এরকম দেখেছি, এখন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে এরকম, সুতরাং হতে পারে সেরকম হয়তো পূর্বজন্ম হ্যাঁ, এরকম না, পাহাড়ে কাটিয়েছিলাম হয়তো। অবশ্যই, অবশ্যই। তো সুতরাং যাকে, সেই সে কিন্তু সেবার তিনজনে মিলেই, সেই আমার এক বন্ধু ছিল যে প্রথমবার, সে আগেও পাহাড় গেছে কিন্তু এই ধরনের এতটা টাফ যে পিক এক্সপিডিশনের বিষয়টা, পিক এক্সপিডিশন যে কোনো পিকই হোক না কেন বরাবরই চ্যালেঞ্জিং হয়, হুম, আর এটা একটু ডিমান্ডিং ছিল, যথেষ্ট চ্যালেঞ্জিং একটা এক্সপিডিশনই ছিল। তার ক্ষেত্রে একেবারে মানে তার ক্ষেত্রে এরকম প্রিভিয়াসলি এত হাই অল্টিটিউড বা এই ধরনের টেরানে করার মতো অভিজ্ঞতা তার ছিল না, কিন্তু তারপর তারও পাহাড় এক দুবার প্রথম গিয়ে তারও ভালো লেগে যায়। পাহাড় থেকে একবার টেনে নেয় না, সে জীবনে বলতে পারবে না, সে যাবেই পাহাড়ে, সে যে কোনো ফরম্যাটে যাক কিন্তু যাবেই। আর পাহাড় থেকে একবার ভয় দেখিয়ে দেবে, সে জীবনে পাহাড়ে যাবে না। হুম, দেখে পাহাড় চুজ করে সে কাকে নেবে আর কাকে নেবে না। ঠিক। দেখ, তা সেও গেছিল, তিনজন গেছিলাম, আর আমাদের এক হিমাচলে যেই প্রোগ্রামই যাই না কেন আমাদের এক ওখানকার গাইড আছে, ওনার নাম বলছি না, উনি বরাবরই ওনার হিমাচলের যে কোনো এক্সপিডিশনে গেলে উনি আমাদের গাইড করতেন। হুম, ওনার এখন অনেক বয়স, উনি বোধহয় এখন আর করেন না, অনেক বয়স হয়ে গেছে। আমরা এই চারজন, উম, তা প্রথমে তো 3-4 দিন লেগেই গেল, যে আমাদের ক্যাম্প অবধি হুম, পৌঁছাতে। তো যেখানে আমরা প্রথম ক্যাম্প ফেলি, একটা ক্যাম্প, দুটো ক্যাম্প, হ্যাঁ দুটো ক্যাম্প করার পর আমরা সামিট ক্যাম্প করবো বলে ভাবিনি। ক্যাম্প অনেক ধরনের হয়, ট্রানজিট ক্যাম্প হয়, অ্যাডভান্স বেস ক্যাম্প হয়, সামিট ক্যাম্প হয়, অনেক ধরনের ক্যাম্প হয়। তো যাকে তা আমরা 3 দিনের দিন যেখানে গিয়ে স্টে করলাম, ওর পরে আর একটা ক্যাম্প করবো ভেবে রেখেছি। ওটা মানে পাহাড়টার সামনে হুম, একটা গ্লেসিয়ার আছে, গ্লেসিয়ার ছাড়ালে গ্লেসিয়ারের গায়ে আমরা ভেবেছিলাম টেন্টটা ফেলবো আচ্ছা। পরের দিন। তার আগের দিন আম, তার থেকে ঠিক একটা ক্যাম্প নিচে আমরা টেন্ট পিচ করেছি, কনকনে ঠান্ডা। উম, তা চারিদিকে আমরা দুটো টেন্ট পিচ করেছি। আমার হঠাৎ করে আমার খুব ছবি তুলতে ভালো লাগে। আচ্ছা। তা আমার হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে পুরো চারিদিক তো অন্ধকার, আর পাহাড়ে প্রত্যেকবারই একটাই জিনিস আমি দেখতে পাই, সেটা হচ্ছে তারা। হুম, এত জল জলের, এত পরিষ্কার, এত এত কাছ ক্লিয়ার, থেকে একদম ক্লিয়ার। আর অদ্ভুত সুন্দর লাগে। দেখে এবার এই ঠান্ডার মধ্যে সেই তারা দেখতে বাইরে বেরিয়েছি, তো হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে টেন্টের একটা ছবি তুলে কেমন হয়, ভিতর থেকে একটা আলো দেবো হ্যাঁ, দূর থেকে, কারণ আমি এসএলআর ইউজ করি হ্যাঁ, যেহেতু, একটা দুর্দান্ত একটা এই তারাকে নিয়ে হ্যাঁ, আর টেন্টের এই আলোটাকে নিয়ে চারিদিক অন্ধকার, একটা এক্সেলেন্ট। দুর্দান্ত একটা ভিউ আসবে। হুম, বললাম না, যতই ঠান্ডা লাগুক হুম, আমি এই ঠান্ডার মধ্যেই ছবি তুলবো, খুব কষ্ট হচ্ছে কিন্তু তুলবো, আমি তুলবো তো অবশ্যই। তো যাকে এবার এই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা ঘটনা ঘটেছে, যেন আমি বললাম আমি হুম, পাহাড়টাকে একটু এখানে দাঁড়িয়ে গেলাম আমি। হ্যাঁ। আহ, এটা কোনো দৈবিক ঘটনা নয়, না, তবে না, না। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তা সেটা ছবি তুলতে তুলতে মোটামুটি বেশ কিছু ছবি তুললাম, তার মধ্যে যেটা পছন্দ হবে হবে। তোলার পরে ট্রেনে ঢুকতে ইচ্ছে করছে না, ওই দাদা বলছে এরে ঢোক রে, ঠান্ডাটার মধ্যে ঠান্ডা লাগাস না, কালকে আবার তো বেরোতে হবে, ঢোক। তারপর বন্ধুটাও রয়েছে, ও ভালো লাগছে, এত তাড়াতাড়ি দেখছে। তো দুজন মিলে দাঁড়িয়ে পাহাড়ের মধ্যে, সেই মানে ছোটবেলার বন্ধু হ্যাঁ, হ্যাঁ, যাকে, ও আমার দুজনে মিলে আমরা পাহাড়ে বাথরুম করছি পাশে, সে আচ্ছা। বাথরুম করছি না খেলছি, ওরা হ্যাঁ, দুজনেই হ্যাঁ, জানি, হ্যাঁ, দুটো বন্ধু অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে পাহাড়ের খাদের সাইডে দাঁড়িয়ে করছে। হঠাৎ করে আমার চোখ গেল আকাশের দিকে, মানে সোজা আকাশের দিকে দেখছি, তারাই তো দেখছি যে ছোটবেলায় এগুলো শিখিয়েছে, এগুলো এই রক করতে বলে, যে কালপুরুষ, হ্যাঁ, হ্যাঁ। এই সপ্তর্ষি মণ্ডল, এই যে আকাশ গঙ্গাটা পরিষ্কার দেখা যাচ্ছে, আকাশ গঙ্গাটা আকাশগঙ্গা পরিষ্কার দেখা যাচ্ছে। যাচ্ছে, দুর্দান্ত, মানে ওই ছবিতে ধরার চেষ্টা করেছিলাম ওটাকে, দুর্দান্ত লাগছে যাকে। তা তা আমি হঠাৎ করে আমার চোখ গেল সোজা, হুম, কিন্তু বাথরুম করছি আর সোজা চোখ গেল পুরো হুম। আকাশটার ওদিকে। দেখলাম, এগুলো বলবো মানে লোকে সত্যি তো ভাববে না, সমস্যা এটাই। এখন দেখো, যে ভাবার সে ভাববে, যে ভাববে একটাই না। সে যা খুশি হ্যাঁ, বলো, ভাবুকে। তুমি বলো। গোল
হ্যাঁ। একটা জালের মতো আচ্ছা। টিকটিক 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 মানে আলো জ্বলছে জ্বলছে নিচে, মানে ডিজে লাইটের মতো আলো হ্যাঁ, হ্যাঁ, জ্বলছে নিচে জ্বলছে নিচে জ্বলছে নিচে আচ্ছা। বেশ জোরে এলিয়েন্স। হতে পারে। ও আমার বন্ধু বলছে এটা কি, বললাম, কি উল্কা না, উল্কা এতক্ষণ ধরে যাবে কেন, এত জোরে যাচ্ছে, এত এত ভালো একসাথে এতগুলো এত হিং করবে। এতগুলো উল্কা একসাথে যাচ্ছে নাকি, বলছে এটা কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। বললাম কি জানি, আমার তো মাথায় ঢুকছে না, এটা যাচ্ছে এত জোরে, বেশ জোরে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে ডিস্টেন্স দিয়ে বেরোচ্ছে যথেষ্ট জোরে, এবং এত বড় ঝিকমিক 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 করতে করতে সোজা বেরিয়ে চলে গেল, ও উল্কা হলে নিভে যেত, হুম, হুম। কোনো পরিবর্তন নেই, জাস্ট একটা গোলাকার আলো চাকতির মতো। চাকতির মতো, মানে হুম। চওড়া আছে, হুম, পুরো হুম। চওড়াও আছে, হুম, হুম। চাকতির মতো প্লেটের মতো হুম, নয়, হুম, হুম, হুম। ওই যেরকম দেখায় দেখায়। ঠিক ওরকম হুম, নয়, হুম, হুম। কিন্তু Thickness আছে। গোলাকার চওড়া, যথেষ্ট জোরে যাচ্ছে এবং প্রচুর আলো যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। হা করে আমরা দেখলাম, ওটা বেরিয়ে গেল, উল্কাও যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আশেপাশে প্রবেশ করে উল্কাও পড়ছে, টুক করে উল্কা যাচ্ছে, কিন্তু পার্থক্যটা বোঝা ও যাচ্ছে। যত পুরোপুরি পার্থক্য, ওরা পুরোপুরি আলাদা, একটা যে যান সেটা স্পষ্ট, কারণ এত লাইটেনিং ওর সাথে রয়েছে। আহ, এখানে একটা ঘটনা বলি, এই হিমাচলের, এটি যদি আপনি একটু পড়াশোনার মধ্যে থাকেন, কারণ আমাদের ক্লাব থেকে, আমি তো দেখুন পাহাড়ে চড়ি আমি নন টেকনিক্যাল হিসেবে, হুম, হুম, কারণ পাহাড়ের ক্লাবে মেম্বার হতে গেলে টেকনিক্যাল হতে হয়, মিনিমাম কোর্স দরকার, হুম। আমাদের কোর্স নেই, আমি ক্লাবের বাইরে থেকে ওই দাদার সাথে বেরোতাম। আমাদের ওই ক্লাব থেকেও যখন যখন আমাদের ওই হিমাচলে একটা রেঞ্জ আছে, সিবি রেঞ্জ, সেটা হচ্ছে চন্দ্রভাগা রেঞ্জ, হুম। ওখানে প্রায় 50-55টা পিক আছে। আচ্ছা, ওই চন্দ্রভাগা রেঞ্জ এবং ওখানে ওর তলায় আছে চন্দ্রতাল, এই চন্দ্রভাগা রেঞ্জ আর চন্দ্রতাল সব থেকে, মানে কি বলবো, কলুষিত জায়গা, সব থেকে বেশি সাইটিংস ওখানে আছে, আচ্ছা। যেই গেছে না কেন দেখেছেই দেখবে, কারণ ওখানে সব থেকে বেশি চন্দ্রতাল আর চন্দ্রভাগা রেঞ্জ, যে কোনো এই পিছনের দিকের পিকে ওখানে লোকজন সাধারণত যায় না। হুম, ওই হিমাচলের যে ক্লাব আছে, হুম, হিমালয়ান ক্লাবটা, হুম, হুম। মানে হিমালয়ের যে মাউন্টেনিং ক্লাব যেটা আছে, ওখানে আলাদা একটা সেকশনই করা আছে, এই মাউন্টেনাররা যারা যারা গেছে, যারা যারা সাইটিংস করেছে, মানে আনইউজুয়াল সাইটিংস, আচ্ছা, আচ্ছা। এক্সট্রাঅর্ডিনারি সাইটিংস, আলাদা ফাইল করা রয়েছে। ওই জায়গাটা এমনই, মানে বিতর্কিতই জায়গা, জায়গাটা গেলে কিছু না কিছু দেখতে পাবেই, হুম। মাঝে মধ্যে ওখানে ল্যান্ডিং হয়, বাবা, তখন গামা চমকে উঠলাম তোমার কথা শুনে। ল্যান্ডিং হয়, প্রচুর মানুষ দেখেছে, কিন্তু কজন বলে, আজকে আমরা একটা সাথে যুক্ত, দেখেছি নিজের চোখে বলে আমি বলতে পারছি, কজন বিশ্বাস করবে যে চোখে না, আমাকে কেউ বলে আমি বিশ্বাস করতো, আমি দেখেছি বলে বলছি। এবং এই ঘটনাটা, এটা চন্দ্রভাগা রেঞ্জটা, সিবি রেঞ্জটা খুব এরকমই রেঞ্জ। অথচ দেখো, আমি এখানে অন ক্যামেরায় কথাটা বলছি, জানি না এটা বললে কোনো সমস্যা হবে কিনা আমি বলতে পারছি না। তবে যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, অ্যাক্টিভ, তারা জানেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রচুর মানুষের জিজ্ঞাসা, প্রচুর মানুষের জিজ্ঞাসা। এবং যাদের বলার কথা ইসরো কিংবা নাসা, বলতে পারেন তো তারাই, অথচ তারা মানে ক্রমাগত কনফার্ম তো কোনোদিন বলেননি। হয়তো তার পেছনে কোনো আর্থসামাজিক কারণ থাকতে পারে, তা অবশ্যই কারণ তো রয়েছে, সেটা অস্বীকার আমি করছি না। কিন্তু বিজ্ঞান চর্চার যে পীঠস্থান ইসরো, নাসা, মহাবিশ্বের সম্পর্কে, তাদের অন্তত তাদের হাতে যখন প্রমাণ আছে, সেই রকমভাবে তারা প্রকাশ করছেন না। অথচ যারা অভিযাত্রী, যেমন অঞ্জন আমার সাথে রয়েছে, সে কিন্তু এই ব্যাপারটা নিয়ে বললেন, হয়তো আনঅফিসিয়ালি সে বলল, কিন্তু তার নিজের অভিজ্ঞতা এবং সারা পৃথিবীতে যারা এগুলো দেখেছেন, প্রত্যেকের অভিজ্ঞতা কিন্তু একটাই, যে হ্যাঁ আছে, এলিয়েন্স আছে, তাদের যন্ত্রযান আছে, তাদের যান আছে। অথচ যাদের দেখার কথা, যাদের বলার কথা, তারা কিন্তু বলছেন না। এবং পৃথিবীর মানুষকে, আমার মনে হয় এই কথাটাও অঞ্জন বলা দরকার, পৃথিবীর মানুষকে এটা নেওয়ার গ্রহণযোগ্যতার, মানে এটা মানার মতো দেখুন, মানসিকতা তৈরি মানবে করতে সেই হবে। না, মানবে সেই যে দেখবে, দেখবে এবার শুধু দেখবে না, তাকে তো আলাদা করে বুঝতে হবে যে এটা এটা এই যেটা আমি বুঝতে চাইছি এটা কি সেইটা না অন্য কিছু, এরকম ভাবেও আছে, এটা হতে পারে, কারণ হয়, হ্যাঁ, কিন্তু যে দেখেনি কোনোদিন, হ্যাঁ, সে কিছু গল্পই শুনেছে, সে কখনোই বিশ্বাস করবে না। বিশ্বাস করবে না। কিন্তু পৃথিবী যেরকম দ্রুত গতিতে এগোচ্ছে বিজ্ঞান চেতনা এবং বিভিন্ন রকম ভাবে, আগে সাইটিং যতটা ছিল, এখন এই মিডিয়ার যুগে এখন অনেকেই সাইটিংস করেছে, এবং জানি কিছু, মানে সাইটিংস, মানে অথেন্টিক সাইটিংসও খবর আমার কাছে এসেছিল, আমি খবর পেয়েছিলাম, আচ্ছা, এসেছিল, এবং অনেকে এটা শেয়ারও করেছে। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, আমাদের এখানে পাবলিক কোনটাকে নেবে কোনটাকে নেবে না, সেটা পাবলিক ডিসাইড করে। হ্যাঁ, হ্যাঁ, মিডিয়া অবশ্যই ডিসাইড করে যে কোনটাকে সে বলবে কোনটাকে বলবে না, কিন্তু পাবলিকও ডিসাইড করে। আপনার মনে আছে কিনা জানি না, এই করোনা পিরিয়ডের সময়
ইন্ডিয়ান আর্মির ওদের একটা ইয়েতি সাইটিংসের একটা ঘটনা ঘটেছিল এবং তার ছবি নিয়ে ফুটেজ তুলে তারা পাঠিয়েছিল। আচ্ছা আচ্ছা ওটাকে কিন্তু ওই সেই সব ঘটনাগুলো আজও আছে, আচ্ছা মিডিয়াতেই আছে, কিন্তু পাবলিক কিন্তু সেটাকে সেভাবে নেয়নি। হুম। এমনকি বলবেন ওই যে সামনে যে ইন্ডিয়ান আর্মির যেসব যারা এই কথাগুলো বলে তারা মিথ্যে কথা বলেছে। এবং এবং সবচেয়ে বড় কথা, এখন যেভাবে এআই, তখন তো সেই এআইও ছিল না, এখন তো নয় এআই রয়েছে, সেই সময় AI এর সেই বারবার বারবার তো হয়নি, না, এটাও তো ঘটনা। সেটা সেটা ঠিক। হ্যাঁ, আসলে যেটা সত্য সেটা সত্যই, সেটা এলিয়েন্স বলুন, ইয়েতি বলুন, বা আধ্যাত্মিক, অলৌকিক, দৈব অলৌকিক যাই বলুন, প্রত্যেকটি তার নিজের জায়গায় কিন্তু নিজের অধিষ্ঠানে মানে সবসময় বিরাজমান। আচ্ছা, তারপরে একটু বলছি। হ্যাঁ, এইবার যাকে ওটা তো আমি আর কিছু বুঝতেও পারলাম না, হ্যাঁ হ্যাঁ রীতিমতো টেন্টে ঢুকে গেলাম। পরের দিন যে আমাদের যেতে হবে যেহেতু রাত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তা পরের দিন আমরা পেন্ট পিচ করলাম ঠিক ডিসাইডের পাশে। ঠিক হলো মানে সামনের যে রাতটা আসছে ওই রাতেই আমরা মুভ করবো। কারণ পাহাড়ে সাধারণত এই হাই অল্টিটিউডে যেগুলো স্নো জোন যেগুলো আছে, পাস ক্রস করতে গেলে, কোল ক্রস করতে গেলে বা পিক, যেগুলো জিনিস এগুলো স্নো জোন যেখানে থাকে বা খুব হাই অল্টিটিউড জায়গাতে, সেখানে ওয়েদার খুব তাড়াতাড়ি খারাপ হয়। মানে একটু বেলা বাড়তে না বাড়তে ওয়েদার খারাপ হওয়া শুরু হয়ে যায়। ওখানকার নিয়মই হচ্ছে তোমাকে রাতে মুভ করতে হবে, কারণ রাতে পরিষ্কার আকাশ থাকে, ওয়েদার শান্ত থাকে, তখন হেড টর্চই ভরসা থাকে, আর দলগতভাবে যেতে হয়, এটাই যা। কিন্তু এখানে দলের ব্যাপার নেই, আজ গিয়েছিলাম 3 জন আর একজন উনি গাইড। পরের দিন রাত্রির 1টা-1টার সময় আমাদের বেরোনোর মুভ করার কথা। তা আমার যে বন্ধুটি ছিল সে ভয় লেগে গেল। তার একটা ভয় লাগার ঘটনাও আছে, কারণও আছে, কারণ ওই প্রোগ্রামেই সে নিচে একটা জায়গাতে আটকে গেছিল। আমি তাকে তুলে নিয়ে এসেছিলাম। ওটা সত্যি ওর ক্ষেত্রে খুব ভয়ের ব্যাপারই। কারণ আমি পাহাড় চড়তে চড়তে অভ্যস্ত হয়ে গেছি বলে যে কোনো জায়গা থেকে নেমে পড়তে পারি বা উঠে পড়তে পারি, সেটা হয়ে গেছে, পাহাড়ি আমার শিখিয়ে দিয়েছে, আমি কিন্তু শিখিনি। কিন্তু ওর ক্ষেত্রে তো সেটা ছিল না। তাহলে ওই যে পাহাড়ের ওই রূপ আর ওই যে গ্লেসিয়ার ওই সামনে, এবার ওকে যেতে হবে ওর উপর দিয়ে, ওটা ও আর নিতে পারেনি। ও বললো না আমি যাবো না, তোমরা যাও। বলে তুই যা, আমাকে বলে তুই যা, আমি যাবো না। খুব বুদ্ধিমানের কাজ করেছিল, মানে এটা সত্যি একটা বুদ্ধিমানের কাজ করেছিল, না হলে সত্যি অবস্থা খারাপ হয়ে যেত। সেটা পরে বুঝলাম। যাকে আমরা রাতের বেলা তো বেরিয়ে পড়লাম কিছু খাবার দাবার নিয়ে, ডিম টিম নিয়ে, কারণ পেটের ছোট ব্যাগ নিয়ে, কারণ ভাত তখন অল্প রাখতে হবে, একটু উপরে উঠতে হবে। প্রথমে প্রথমে গ্লেসিয়ার জোন, মোরেন জোন হচ্ছে এটা না দেখলে বোঝানো মুশকিল। ওই গ্লেসিয়ার তো হিমবাহ নদীর মতোই, ওটা কন্টিনিউ বয়ে চলে, আর যেখানে যেখানে দিয়ে বয়ে যায় সেখানে সেখানে ওই পাথর সিল্ট ও বয়ে বয়ে নিয়ে যায়, ওগুলো জমাতে জমাতে যায়। ওপরে যে কোনো গ্লেসিয়ারের ছবি দেখলে দেখবেন, গ্লেসিয়ারের ক্ষয়কার্যের কথা। হ্যাঁ, এবার গ্লেসিয়ারের যে কোনো গ্লেসিয়ারের ছবি দেখবেন, বরফের সাথে সাথে কিছু কালো রেখাও দেখা যায়, কালো অংশ দেখা যায়, ওগুলো হচ্ছে বহন কার্য করে, ওগুলো হচ্ছে মোরেন। ওগুলোর তলাতেও গ্লেসিয়ার থাকে, বরফ থাকে, ও পা লুজ হয়ে পাশ করে পা ঢুকে যাবে। যাক, এরকম গ্লেসিয়ার জোন ছিল, মোরেন জোন। ওকে ক্রস করতে করতে যাচ্ছি, খুব মানে প্রথম থেকে তখন থেকেই বুঝতে পেরেছি কপালে দুঃখ আছে। মানে এখনই অলরেডি মানে যেভাবে কন্ডিশন হয়ে রয়েছে, এক্সস্ট করছে বডিকে, বডি ঠিক মানাতে পারছে না, কোনো পুরো ওঠা বাকি। তো যাকে কপালে যা আছে। গ্লেসিয়ারটা ক্রস করার পর একটু সমতল পেলাম, বরফই জোন, স্নো জোনই ওটা, আইস ফিল্ড আছে। এরপর উপরে উঠতে হবে, গিয়ে সামনে দেখলাম 2টো ঢাল আছে। উপরে ওটা 2টো ঢাল, বাঁদিকের ঢালটা খুব বিপজ্জনক, কারণ ওখানে প্রচুর বড় বড় ক্রিভাস আছে, মানে বরফের বড় বড় ফাটল, এবং সব হাঁ করে রয়েছে, মানে ওপেন ক্রিভাস। ওদিকে তো যাওয়াই নেই, যেতে হলে ডান দিক দিয়ে যেতে হবে, ওটাই ঠিকঠাক, ওটা যেতে পারে। শুরু হলো, উপরে উঠছি, 45 ডিগ্রি ঢাল, আস্তে আস্তে উপরে খাড়াই হচ্ছে ঢাল, প্রচণ্ড স্নো। আমাদের যে খবর ছিল, যে ভেবেছিলাম আমরা যে স্নো এখন এই সময় এতটা থাকবে না, কারণ স্নো যত বেশি হয় তত বেশি পরিশ্রম হয়, কষ্ট হয়, খুব কষ্ট। কিন্তু প্রচণ্ড স্নো, এত স্নো মানে হাঁটু ঢুকে যাচ্ছে, মানে সাধারণ রাস্তায় হাঁটার যে পরিশ্রমে আপনি 4 থেকে 5 কিলোমিটার সমতলে হাঁটতে পারেন, একটা স্নো জোনে আপনার 500-600 মিটার অবধি যেতে পারেন, 1 কিলোমিটার যেতে পারবেন না, যা কষ্ট হবে আপনার, প্রচণ্ড কষ্ট হয়, বারবার পা ঢুকে যাওয়া, সেটাকে তোলা, এরকম ওঠা, আর ওঠা, তার অক্সিজেনটাও তো কম, আর মাল থাকে, আর আর সারা শরীরে যে যতটা মানে ইকুইপমেন্টস থাকে, ওই ভারী 1.5-2 কিলো 2.5 কিলো জুতো,
তলায় স্নো ক্র্যাম্পন থাকে, স্নোয়ের কাঁটা, গিটার্স, মেটাল, মানে গায়ের উপরে চাপানো ঠান্ডার জন্য বাঁচার জন্য প্রচুর কিছু। সবকিছু নিয়ে প্রচুর। হাতে থাকে অ্যাক্স, মানে প্রচুর ওজন। এই ওজনকে টোটাল নিয়ে টেনে তোলা, যত স্নো বাড়ে তত বেশি কষ্ট হয়। আমাদের কথা ছিল এত স্নো হওয়ার কথা না, কিন্তু স্নো হয়েছে, কিছু করার নিয়ে যেতে হবে। উঠছি, উঠতে বেশ কিছুটা উঠছি, ঢালও খাড়াই হয়েছে, উঠছি, এক্সস্ট হচ্ছে, বুঝতে পারবো, কারণ শুরুতেই টের পেয়েছি, পরে ঠিক সায় দিচ্ছে না। কিন্তু এই বেরিয়ে যখন পড়েছি, যে দেখি যাচ্ছি, আমি শেষে আছি, মাঝখানে আমার এই দাদা আছে, উপরে গাইড রয়েছে, তিনজনই যাচ্ছে। আমরা রোপ আপ করিনি, ঠিক আছে, ধীরে ধীরে উঠি। রোপ আপ করলে করার সুবিধাও যেরকম আছে, অসুবিধাও আছে, একজনের জন্য বাকিরা আটকে যায় রোপ আপ করলে। তা উঠছি উপরে, আস্তে 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 চলছে, ধকল নিতে পারছি না। এবার আস্তে আস্তে কী হয়, রাস্তাটা কন্ডিশনটা কি, এরকম উঠতে উঠতে গিয়ে রাস্তাটা এরকম বাঁ দিক মারি, ওর ট্রেনটা হচ্ছে বাঁ দিক মেরে এরকম ঘুরে উপরে ওঠে। আমার বাঁ হাতে হচ্ছে সেই ঢালটা, যে ঢালটাতে সেই টিভাস রয়েছে, ওদিক দিয়ে উঠছি না, আমি ডান দিকের ঢাল দিয়ে উঠছি। কিন্তু যখন উপর দিয়ে যাব, তখন আমি ওই বাঁ দিকের ওই ঢালের উপর দিয়েই বেরোতে হবে আমাকে, মানে ওই জোনটাকে হেড দিয়ে ক্রস করতে হবে। আর ওই টেরানটা এমন, কিছুটা আইস মানে স্নোফিল্ড, তারপরে গ্রানাইট ওয়াল, কোনো স্নো নেই, আবার স্নোফিল্ড মানে আইস ফিল্ড বা স্নোফিল্ড, আবার গ্রানাইট ওয়াল, এভাবে পেরোতে হবে। জুতোর তলায় থাকে থাকে হচ্ছে বরফে, আইসের মধ্যে আটকানোর জন্য, বরফের মধ্যে আটকানোর জন্য কাঁটা থাকে, ওটা ক্র্যাম্পন বলে। ওই ক্র্যাম্পন বরফেই কাজ করে, পাথরে, স্লিপারি গ্রানাইট পাথরে ও যদি খাঁজ পেয়ে যায় তো আটকাতে পারবে, না হলেও স্লিপ করবে, ধরার জায়গা পাচ্ছে না। সেক্ষেত্রে ওকে খুলে রাখতে হয়। আমি প্রথমটা ওটা পরে যখন ক্রস করতে গেলাম, দেখলাম হচ্ছে, কিন্তু হচ্ছে, আমি কনফিডেন্স পাচ্ছি না, ওর উপর পুরোপুরি জোর দিতে পারছি না, কারণ এটাকে খুলে নেওয়াই ভালো, খুললেই ভালো উঠতে পারবো। করে আমি একটা ওয়াল দিয়ে ক্রস করেছি কি করিনি, এমন সময় দেখি ওয়েদার র্যাপিড চেঞ্জ হচ্ছে, মানে চারিদিক ঘন কালো হতে শুরু করলো, এবং সেটা এত তাড়াতাড়ি হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না, মানে হঠাৎ করে এত মেঘ এলো কোত্থেকে, এবং চারিদিক মুহূর্তে সাদা থেকে কালো হয়ে গেল, এবং কালো হয়ে মুষলধারে বৃষ্টি, মানে মনে হচ্ছে না এই অল্টিটিউডে দাঁড়িয়ে যে এই পরিমাণে বৃষ্টি হঠাৎ করে শুরু হলো, এবং মনে হচ্ছে আমি কলকাতায় রয়েছি, এই ধরনের বৃষ্টি কলকাতা দেখা যায়, ওই অল্টিটিউডে স্নোফলস হওয়ার কথা, বৃষ্টি হয় ওই অল্টিটিউডে, কিন্তু সেটা খুব যৎসামান্য, স্নোফলসটাই বেশি হয় ঠান্ডার কারণে, কারণ ওখানে এতটা জল থাকার কথা নয়, কিন্তু ওখানে হঠাৎ করে এত জল, মানে এত বৃষ্টি একসাথে নামলো। আমার পরে আমার সন্দেহ হয়েছিল, যদিও সেভাবে কোনো রকম খবরে কিছু আসেনি ঘটনাটা, যে ওখানে মেঘ ভাঙা বৃষ্টি হলেও হতে পারে এটা, কারণ হঠাৎ করে এক গাদা মেঘ এক জায়গায় জমা হয়, এরকম ভাবে সে জল ঢালছে পুরো, প্রচন্ড বৃষ্টি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক মানে নিমেষে মানে সব ঢাকা পড়ে গেল, আমি কিছু দেখতে পাচ্ছি না, সামনে কিছু দেখতে পাচ্ছি, মেঘ, কুয়াশা, বৃষ্টি, তারপরে সাথে স্নোফলস, যেটা হওয়া উচিত ওখানে সেই সময়, সেটা শুরু হলো, মানে চারটে মিলে একসাথে, মানে চারদিক থেকে আক্রমণ। এইবার পুরো ওইখানে ওই ঢালে দাঁড়িয়ে তখন ভাবছি কি করব, মানে সামনে এগোবার রাস্তা নেই, পিছনে এখন নামতে পারবো, কি করবো, আমি পিছনে নামতে তো আসিনি, উপরে উঠতে এসেছি, শরীর এক্সস্ট হয়ে গেছে অলরেডি, এবার ওই বরফ গলা জলে ভিজছি তখন, আর নিচে তো স্নো আইস পুরো, ওই জলে মানে ওর উপর জল পড়ে, কখনোই ফ্রিজে থাকা আইসকে জলে ফেলে ধরার চেষ্টা করবেন, বুঝতে পারবেন যে আইস জলে পড়লে কি হতে পারে, ধরিয়ে রাখতে পারবেন, পিছলে বেরিয়ে যাবে, ওর উপর তাড়াতেই পাচ্ছে, এইবার তো সেই জলে তোড়ে নামছে, মানে ওর থেকে ওই স্নোয়ের উপর দিয়ে তো জল টানার ব্যাপার নেই, তোর মাটি নয় যে কিছু টানবে, পুরোটাই ছেড়ে দিচ্ছে, তোড়ে জল নামছে, পরে বৃষ্টি, সাথে স্নোফলস, আর পুরো বরফ ভিজে, আইসগুলো ভিজে নিজেকে কোনোভাবে আটকে রেখে দিয়েছি, মানে একটু এদিক ওদিক হলে যাব, থামার উপায় নেই, প্রচন্ড জোরে হচ্ছে, মানে বাড়ছে, আর পুরো ঘন কালো, কিছু বোঝা যাচ্ছে না। এমন সময় একটা বিকট আওয়াজ হলো, বোম ফাটার মতো, মানে বিশাল বড় বোম ফাটার মতো একটা আওয়াজ, ডিলাক্স বোম টোম
বেশ কটা যদি একসাথে ফাটে তবে এরকম একটা আওয়াজ বেরোবে। আমি ভাবলাম এটা কি হলো, মেঘ ডাকলো, কি ছিল এটা? আমার ওই দাদা বললো অ্যাভলাঞ্চ। আমার শুনে অবস্থা খারাপ। এই সময় যদি ওইটার কবলে পড়ি, মানে অ্যাভলাঞ্চ মানে তুষার ধস, শেষ, ওর থেকে বাঁচা যায় না, ও পুরো শেষ। ওই যে ভেঙেছে অংশটাকে, তার শব্দটা ফেটেছে, হ্যাঁ, কারণ ওয়েদার খারাপ হয়েছে, বরফ আলগা হয়ে গেছে, ও তো নিচের দিকে যাবেই, টানছে। বেশ কিছুক্ষণ আমি মানে ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবাদ করলাম যে কোন দিক থেকে নামছে, কিছু দেখা যাচ্ছে না তো। তারপরে বুঝলাম যে না, আওয়াজে যা বুঝলাম ওটা অন্য ঢালে বেরিয়ে গেছে, মানে উল্টো দিক উল্টো ঢালে বেরিয়েছে। বেঁচে গেছি, মানে ওই দিক ঢালে নামলে এতক্ষণে নিয়ে চলে যেত। তার যাক বেঁচে গেছি, বেঁচে তো গেছি, কিন্তু বাঁচলাম আর কোথায়, বাঁচতে তো আর পারলাম না। এইবার তখন আমরা ভাবছি যে কি করবো, এগোবো, ওয়েট করবো না নামবো, কারণ এতটা পরিশ্রম করে আসা জায়গায় ওঠার জন্য। ভেবে চিনতে বাঁচে, তখন একটা পর্যায়ে ওই যে দাদা বললো না, ব্যাক কর। এই ডিসিশনটা নেওয়া খুব টাফ ডিসিশন, যে ব্যাক কর, আমরা উঠবো না, ছেড়ে দিই। মাঝখানের মানে প্রায় সামনের দিকে চলে এসেছি, আরেকটু বাকি, আর ওই প্যাচটা ঘুরতে হবে, বললে বেরিয়ে যাবো। তা আমার পজিশনটা তখন হচ্ছে ঠিক এই যে মাঝখানের রিজ আর দুটো ঢাল, আর ঠিক মাঝখানটা আমি দাঁড়িয়ে রয়েছি। দাদা বললো না, ব্যাক কর বলে দাদা পিছন ফিরে নামা শুরু করলো। ওই যে এত বৃষ্টি, পুরো স্নো আলগা হয়ে গেছে, এবং যে পাথরগুলো ছিল যেগুলো ঠেস দিয়ে কিছুক্ষণ আগে অবধি আমরা কোনোভাবে সাপোর্টে ছিলাম, ওগুলো বরফের উপরেই রয়েছে, ওর তলাতেও তো বরফ আছে। ওই যে এতদিনের যে বরফটা জমে ওকে ধরে রাখা, সব নিয়ে ওই সব আলগা হয়ে গেছে পুরো। ওই পাথর সমেত, ওই বরফের স্ল্যাব সমেত পুরো দেখলাম ধসে বেরিয়ে গেল। ওর মধ্যে আমার এই দাদা ছিল সামনে দাঁড়িয়ে, ও সোজা দেখলাম অন্ধকারে, মানে পুরো যে কুয়াশা, কালো অন্ধকার হয়ে আছে বৃষ্টি আর সোপালসে আর কুয়াশাতে, ওর মধ্যে জাস্ট তলিয়ে বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে। তখন ওর সদ্য বিয়ে হয়েছে। আমার না এবার কি হবে, কোথায় গেল, কোন দিক গেল, কিছু দেখতে পাচ্ছি না। আমি ওই চিন্তায় মাথায় করতে আমি 2 পা 3 পা জাস্ট নেবেছি, একই গল্প। আমি এটার উপর দাঁড়িয়েছিলাম, সেটাকে সমেত নিয়ে আরেকটা তোড় এলো জলে, ওই পুরো স্ল্যাব নিয়ে আমাকে সোজা টেনে দিয়ে গেল, ওই দিকে বেরিয়ে গেলাম। এইবার আমি বুঝতে পারছি না আমি কোন দিকে দিয়ে পড়ছি, আমি পড়ছি রীতিমতো তীব্র গতিতে নিচে নামছি আমি, ওই পিছলে বরফের প্রতি জলের তোর নামছে, বরফ তখন একেবারে হচ্ছে মানে কি বলবো, ওখানে ধরবার কিছু নেই, স্যাট বেরিয়ে যাচ্ছে, মানে পোল গতি মানে সাংঘাতিক গতি। ও গতি আপনাকে আমি বোঝাতে পারবো না, ও আপনি পড়লে বুঝতে পারবেন ওই গতি যে কি গতি, কারণ ওই পিছলে বরফ আইস হয়ে যে থাকে, বরফ মধ্যে জল পড়েছে, তার উপর ঢালে নামছে, উল্টে জলও নামছে, ঢালে নামছে, বাপরে গতিতে নামছি। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, মানে কিভাবে যাচ্ছি, মানে কিভাবে যাচ্ছি বলতে আমি খালি সোজা পড়ছি, আমি কোন দিকে যাচ্ছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে বাঁ দিকে আমার চোখটা গেল, একটা জায়গা দেখলাম একটা পাথর পেয়ে গেছে ওই দাদা, ওটাকে কোনোভাবে আঁকড়ে নিজেকে আটকে দিয়েছে, অ্যারেস্ট করে ফেলেছে, বেঁচে গেছে। কিন্তু আমার সামনে সেরকম কিচ্ছু নেই, ও আমার বাঁ দিক থেকে অতটা মোটামুটি 10 ফুট দূরে, 10 ফুট না 7-8 ফুট দূরে দেখলাম ও আটকে গেছে। আমি সোজা নিচে নেমে চলে গেলাম, মানে জাস্ট বলতে গেলে টাটা করে বেরিয়ে চলে গেলাম, টাটা চললাম, তো একটা ব্যাপার। ও হাঁ করে দেখলো, জাস্ট আমি বেরিয়ে যাচ্ছি, ও আর দেখতে পাবে না, আমি জানি পুরো ওয়াশে পুরো ঢেকে গেলাম, ওর মধ্যে চলে গেলাম। পড়ছি নিজেকে আটকানোর জন্য, আইস্যাক্সি হাতে তখন ভরসা, দিয়ে নিজেকে আটকানোর চেষ্টা করছি, তলা দিয়ে মারছি, উপর দিয়ে মারছি, এভাবে পড়ছি, যখন এভাবে মারার চেষ্টা করছি ঘুরে যাচ্ছি, মানে ঘুরে মানে চিত হয়ে পড়ছি, উপর হয়ে পড়ছি, গতিতে নামছি, বারবার আইস্যাক্স দিয়ে মারার চেষ্টা করছি যে কোনোভাবে যদি আটকানো যায়। এত শক্ত আইস আর এত স্লিপারি হয়ে রয়েছে, রীতিমতো বাউন্স খাচ্ছে, ঢুকছে না। আমি পড়ছি, মানে তখন প্রাণ বাঁচানোর চেষ্টা, শেষ টেস্ট, এই আমার শেষ টেস্ট, এই আমার কিছু করবার নেই, আর মেরেই যাচ্ছি আমি পড়েই যাচ্ছি, বারবার রিবাউন্ড হচ্ছে, আটকাতে আমি পারলাম না। আমার সারা শরীরে এখন আর কিচ্ছু বেঁচে নেই, ওই কনকনে ঠান্ডা জলে ভেজা, পুরো আপাত মস্তক ভেজে গেছে, সারা শরীর অবশ হয়ে গেছে, আমার শরীরে এক ফোঁটা শক্তি নেই, তখন এতটা উঠে এসেছি, তখনই আমার শুরুতে এক্সস্ট করা শুরু করেছে,
তখন আমার দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল, আমি সিগন্যালটা ফলো করিনি। হুম, হুম। অলরেডি ওটার সময় এক্সস্ট করি, তারপরে এতক্ষণ ওই ঠান্ডা জলের আর স্নোফলসের মধ্যে ভিজে ভিজে শরীরের সমস্ত, মানে শরীরের যে বডি টেম্পারেচার উষ্ণতাই তো একদম কমে গেছে। ওটা চলে গেছে। ফলে মানে শরীর শক্তি নেই, কিচ্ছু নেই। আর এতক্ষণ ধরে যে বাঁচার জন্য এতক্ষণ যে সেটাও চেষ্টা করে বেরিয়ে- গেছি, সেটাও সেটা হয় হয়েছে। আরও হয়ে গেল শেষ। আমার কাছে আর কিচ্ছু পড়ে নেই, সারা শরীর আমার ছেড়ে দিয়েছে, হাত পা সব ছেড়ে দিয়েছে। আমি তখন শুধু পড়ছি, গতিতে পড়ছি রীতিমতো। আমি চেষ্টা করলাম আর শেষ হাত পা চালাবার, দেখলাম আইসি আইসি হলো না, হাতে যদি কিছু আটকায়। যতটুকু চোখ গেল আমি কোনো পাথর খুঁজে পেলাম না, কিচ্ছু পেলাম না। একটা পাথর দেখতে পেলেছিলাম, আসছে, পাথরটার দিকে যাচ্ছে, এটা আমার শেষ ভরসা, এই পাথরে একটা পাও যদি ফাঁসি দিতে পারি। আমি বলছি, আমার এখনো চোখের সামনে ভাসছে যে এইগুলো, পাথরটা আসছে ওখানে, আমি আমার পা দিয়ে পাথরটাকে আটকানোর চেষ্টা করলাম। হুম, হুম। ও বাবা, সেগুড়ে বালি, সে পাথরটাকে নিয়ে আমি পড়ছি এবার, সব গলে যাওয়াতে ওই পাথর সব আলগা হয়ে গেছে। ও পড়ছে, আমিও পড়ছি, পড়ার সঙ্গী পেলাম দেখে একটা নতুন। এইবার আমি এক ঝলক খালি দেখলাম নিচে আমি কোন দিকে যাচ্ছি। আমি দেখলাম আমি উল্টো ঢালে রয়েছি, হুম। সুন্দরভাবে সোজা ক্রিবাসের দিকে যাচ্ছি। আমি যাবো সোজা সোজা গিয়ে ক্রিবাসে ঢুকবো। তারপরে বাবা, ক্রিবাসে পড়া পড়াতে কোথায় গিয়ে যাব, কোন অতলে তলাবো, আমার বাঁচার কোনো আশাই নেই। আমার কাছে কোনো শরীরে কোনো জোর নেই, আমার কিছু করবারও নেই। আমি মেনে নিয়েছি যে এই যাত্রা আর ফেরা হলো না, এটাই আমার শেষ যাত্রা। হুম। তখন সবার যখন যেখানে সব শেষ হয়, যখন এই নিজের চেষ্টা সমস্ত কিছু শেষ হয়ে যায়, তখন এই একজনের কথাই মনে পড়ে, ঠিক। যাকে জীবনে ডাকিনি আমি। ওই তখন খালি বললাম, হে ভগবান বাঁচিয়ে দাও। ওই কথাটাই বলেছি, এই ভগবান বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, এই যাত্রায় বাঁচিয়ে দাও। 3বার মনে হয় বলেছিলাম, এই ভগবান বাঁচিয়ে দাও। পড়ছি আর বলছি। ঘটনা এবার ঘটলো, ঠিক আমি এভাবে পড়ছি, মুখটা উপরের দিকে, বডির উপরের দিকে এভাবে পড়ছি। হঠাৎ দেখলাম এই বলাটা 3বার বলেছিলাম আমি, 3 থেকে 4বার হবে ম্যাক্সিমাম, এর বেশি তো একবারও নয়। আমি দেখলাম পা উপরের দিকে ওঠা শুরু করলো, মাথা ডান দিক দিয়ে নিচে দেওয়া শুরু করলো, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ আমি ঘোরা শুরু করলাম। এবার মাথা নিচের দিক, পা উপর দিক হয়ে গেল, আর পা নিচের দিক, মাথা নিচের উপর দিক, ঠিক আমি এভাবে ঘোরা শুরু করলাম। নিচেই পড়ছি, ওদিকে কোনো সন্দেহ নেই, গতিতেই পড়ছি, কিন্তু আমি ঘোরা শুরু করলাম অ্যান্টি ক্লক ওয়াইজ। একবার আমি দেখলাম ঘুরলাম, 2বার ঘুরছি, 3বার ঘুরে সোজা হয়ে এরম কেতের এরম দাঁড়িয়ে গেলাম। এটা কি? আমি ওখানে ওইভাবে এরকম কোনাকুনি হয়ে পড়েছিলাম, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আমি দাঁড়িয়ে গেছি। আমার তখন যুক্তিবোধ কাজ করছে, আমি কি করে দাঁড়ালাম, এতটা যুক্তিবাদী তো হবে, দেখবে বেশি যুক্তি, তার চোখে যুক্তি তো আবার খুঁজতে হবে। আমি দাঁড়িয়ে গেছি, আমার বিশ্বাস হচ্ছে না, আমি দাঁড়িয়ে গেলাম কি করে, আশেপাশে কিচ্ছু নেই, সেই জল যেভাবে পড়ছিল, সেই স্লিপারি বরফ, সেভাবে আরও অনেকটা ক্রিবাসের কাছাকাছি চলে এসেছি আমি, কিন্তু আমি দাঁড়িয়ে গেছি। আমি এটাই ভাবতে করা আনন্দ, আমি দাঁড়িয়ে গেছি, আমি নিজের মনেই বলছি আমি দাঁড়িয়ে গেছি, আমি দাঁড়িয়ে গেছি, আমি জানি না কেন দাঁড়িয়ে গেছি, আমি দাঁড়িয়ে গেছি। আমি অনেকবার ভাবছি কি আবার নড়বো, গিয়ে পড়ে যাবো, হ্যাঁ। কোথাও এমন কোথাও আটকে আছি, নড়তে গেলে পড়ে যাবো। আমি বেশ কিছু ওভাবেই পড়েছিলাম, উঠবো না, আমি আটকে থাকি ওভাবে। কতক্ষণ পড়েছিলাম আমার জানা নেই, বেশ কিছুক্ষণ পড়ে থাকার পরে কোনো পরিবর্তন হয়নি, ওভাবেই পড়েছিলাম আমি, কোনো নড়িও নেই। অনেক পরে যে গাইড ছিল, সে ওই ঢাল থেকে এই ঢালে এলো, আস্তে 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 এলো, এসব বললো যে তুমি কোথায় যাচ্ছিলে তুমি জানো? আমি জানি, আমি জানি কোথায় যাচ্ছি, আমি দেখেছি, বলার দরকার নেই। বলছে আসো আসো, তাড়াতাড়ি আসো, ওঠো। আমি উঠলাম, দেখলাম কিচ্ছু নেই তলায়, কোথাও আমি আটকাইনি, ওখানে এমনিই পড়েছিলাম, ঠিক জলের মতো বয়ে যাচ্ছে। কিন্তু তুমি ওখানে আটকে গেছো। ওখানে আমি আটকে আছি, এই 3টে অ্যান্টি ক্লকওয়াইজ পাক মেরে আমি দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গেছি, আটকে গেছি। হ্যাঁ। কিভাবে কোথায় আটকেছি আমি জানি, এর কোনো ব্যাখ্যা আমি পাইনি। কিসে আটকালো, কিভাবে আটকালো, খালি বলেছিলাম খালি ভগবান বাঁচিয়ে দাও। আমাকে 2বার 3বার থেকে 4বার আমি কথাটা বলেছি, কথাটা আমার মনে আছে আমার। আর ঠিক 3টে পাক আমি মেরেছি ওই অ্যান্টি ক্লক, আমি সেটাও মনে আছে, মেরে আমি কেতরে পড়ে গেছি, ব্যাস শেষ। ওখান থেকে আমি নিয়ে, তাও না শরীরে কোনো শক্তি ছিল না, সব শেষ হয়ে গেছিলো, অনেক কষ্টে আমি নিচে নেমেছি। এবং ওই বন্ধুটি যাবতীয় শুশ্রূষা সেবা যা বলো একা দায়িত্ব নিয়ে করেছিল,
খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু, পোশাক পরিবর্তন করে দেওয়া, সমস্ত কিছু, কারণ আমার কিছু ছিল না আমার। এই ঘটনা, মানে এই সব ঘটনার মধ্যে এই লাস্টের ঘটনাটাই ছিল হচ্ছে আমাকে এই পথে চালনা করার জন্য শেষ। মানে আমার সমস্ত যুক্তির ব্যারিয়ার সব ভেঙে দিয়েছিল, যে কিভাবে কি, মানে কোনো রকম আমার কিচ্ছু কাজ করেনি। তখন আমি ভেবেছিলাম যে অহংকার শেষ হলেই বোধহয় এমন কিছু সাহায্য কোথাও থেকে চলে আসে। তুমি একদম সার কথা বললে, অহংকার শেষ হলেই বোধহয় যতক্ষণ আমি নিজেকে বাঁচানোর চলে চেষ্টা আসে। করেছি ততক্ষণ আমাকে কিছুই করতে পারি। আমি পাতি, মানে আমি এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা ভেটাটোপের মধ্যে আছি বলে, আমি নিজের বন্ধুদের মধ্যে থাকলে হয়তো ওই কথাটা আরো বিশ্রীভাবে বলতাম যে আমি কি করতে পেরেছি ওখানে, আমি এতক্ষণ নিয়ে চেষ্টা করে কিছু করতে পারিনি। কিন্তু আমি অদ্ভুতভাবে যাকে আমি জীবনে ডাকিনি তাকে আমি ডাকলাম তখন, আর আমাকে রাউন্ড পাকিয়ে 3 বার ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল। মানে এত সহজ, মানে এত সহজে পাওয়া তার যায়। কাছে কি না হয়, তার কাছে, তার সামনে তিনি চাইলে কি না হয়। হ্যাঁ, সেটা ঘটনা, মানে আমার এই এই ঘটনাটার পরেই আমার তখন একে খোঁজার জন্য আমি বেরিয়ে পড়ি, যে মানে আমাকে খুঁজতে হবে, আমাকে জানতে হবে, এর উত্তর আমার পেতে হবে। কি ছিল, কি ব্যাপারগুলোর সাথে কোথায় লিঙ্ক, কেন বারবার আমার সাথে এরকম ঘটেছে, এবং শেষের ঘটনাটা এরকম কেন হলো। এরও মানে ধকল আমার একদিন আমার ছিল, কিন্তু এখন আমি চোখ বন্ধ করে সব ঘটনা দেখতে পাই, কিন্তু পাহাড় থেকে পড়ার যে ওই যে দৃশ্যগুলো কন্টিনিউ অনুযায়ী পড়ে যাচ্ছে, এখনো বেশিক্ষণ ওই জিনিসটাকে আমি যদি ভাবনা চিন্তায় ধরি, এখনো আমার পিছন দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। বেরিয়ে হচ্ছে কি, সেই সেই এখনো আমার বলছে, আমার এখনো পিঠ ঠান্ডা হয়ে রয়েছে, মানে ভয় এখনো সেই ভিতরে কোথাও অবচেতনে সেই ভয়টা এখনো রয়ে গেছে আমার। স্বাভাবিক, স্বাভাবিক। প্রিয় দর্শক, অঞ্জন যে ঘটনাটা বলে শেষ করলো আজকের ভিডিওটা, আপনারা তো পুরোটাই আশা করি শুনলেন, কারণ এই ধরনের কাহিনীগুলো ছেড়ে কেটে বেরিয়ে যাওয়া খুব মুশকিল, সেটা সবাই খুব ভালো করেই জানেন। দৈব অলৌকিক ঘটনাগুলো সাধক অলৌকিক রহস্য চ্যানেলে আসে। আপনারাও যারা নিজেদের জীবনের দৈব অলৌকিক ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ভয়েসে পাঠিয়ে দিন। দয়া করে ফোন করবেন না। যদি আপনাদের ঘটনা আমাদের পছন্দ হয়, তবে আপনাদের সাথে বা আপনার সাথে আমরা যোগাযোগ করে নেব। তখন আপনি বলবেন আপনার জীবনের ঘটনা, সেই ঘটনা শুনবে এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি। অঞ্জন, আজকে তোমার জীবনের সেই 5টি খুব ভয়ঙ্কর মনে রাখার মতো মুহূর্ত তুমি আমাদের সাথে শেয়ার। ভয়ঙ্কর মুহূর্ত হতে একটাই, কিন্তু বেশিরভাগগুলোই কিন্তু বাকিগুলো খুব সুন্দর, খুব সুন্দর এবং একেবারে জীবনের ফটো ফ্রেমে সযত্নে রেখে দেওয়ার মতো। তাই প্রত্যেকটা ব্যাপার সাধক অলৌকিক রহস্য চ্যানেলে অঞ্জন আমাদের সাথে শেয়ার করলো। অঞ্জনকে অসংখ্য ধন্যবাদ জানাই, বুক ভরা কৃতজ্ঞতা জানাই তোমাকে, এবং তুমি ভালো থাকো, ঈশ্বরের পথে আরো আরো এগিয়ে যাও। এরপরেও আমি এই পথে আসার পরেও অনেক অভিজ্ঞতাই এরকম ঘটেছে, তখন অনেক কাছ থেকে অভিজ্ঞতাগুলো দেখতে পেয়েছি, এবং এখন বিষয়গুলো এখন আমি এনজয় করি। আচ্ছা আচ্ছা। এই বিষয়গুলো আগে যেটা দিয়ে আমার কৌতূহল ছিল, এখন আর কৌতূহল নেই, এখন যেন জানি এটা হতে হবে। আচ্ছা আচ্ছা, এখন সেই রহস্যটার অনেকটাই দ্বার উন্মোচিত হয়েছে বলা যায়। এখন সেটা কিন্তু একটা মহা সৌভাগ্যবান তুমি। তা সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অঞ্জনকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আজকের মতো কথাটা কেন বললাম, আমি জানি অঞ্জনের কাছে আরও রয়েছে। অঞ্জন যদি চায় তাহলে অবশ্যই আমরা সেই মহাশক্তির স্পর্শ পাওয়ার সৌভাগ্য অর্জন করব। তাহলে অঞ্জন, আজকের মতো বিদায় নিচ্ছি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার। নমস্কার। আপনাদেরও নমস্কার জানাই।